This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH 9টা বাজবো করছে, আপনারা সবাই বসে আছেন, না বললেই নয় আমার মুখোমুখি হবেন, আমাদের সাথে আলোচনা চলবে একটা। কিন্তু লন্ডন এখন কি করছে? সেখানে কি 9টা বাজে? না, সেখানে তো 9টা বাজে না, কারণ লন্ডনের টাইম আমাদের থেকে 5.5 ঘন্টা পিছিয়ে। কিন্তু সেই 9টা যখন বাজবে লন্ডনে, তখন ভারতীয় সময় রাত 2:30। ঠিক সেই সময় প্রত্যেক দিন এই না বললেই নয় যেরকম ঝড় তোলে, ঠিক সেরকমই ব্রিটেন জুড়ে একটা ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে শুরু করবে। সেটাও কিন্তু প্রাকৃতিক ঝড় নয়, নৈতিক ঝড়, এবং তার থেকেও বেশি করে রাজনৈতিক ঝড়। এমন একটা তথ্যের ঝড় যে তথ্য গোটা ব্রিটেনকে নাড়িয়ে দিয়ে যেতে পারে। চরম আলোচিত, চরম বিতর্কিত একটা বিষয়ের ওপর একটা তথ্যচিত্র, যে তথ্যচিত্রের তথ্য সত্যে মোড়া, তাতে লন্ডন জাস্ট লন্ডভন্ড হয়ে যেতে পারে। জানেন তো, ব্রিটেনের সব থেকে স্পর্শকাতর বিষয়, যাকে সযত্নে পর্দার আড়ালে ঢাকা দিয়ে রেখেছিল ওই ব্রিটেনের পলিটিক্যাল সিস্টেম, সেই পর্দাকে তরোয়ালের এক কোপে ফালাফালা করে দিয়েছে চ্যানেল 4-এর এই তথ্যচিত্র। এই তথ্যচিত্র যখন প্রকাশ পাবে, যখন গোটা লন্ডন জুড়ে কেন, গোটা ইংল্যান্ড জুড়ে যখন একটা হইচই পড়ে যাবে, তখন আরেকবার প্রমাণিত হবে তথ্যের জোর, সত্যের জোর কতটা। এই ভোটের রাজনীতি কত ভয়ঙ্কর হতে পারে, এই ভোট ব্যাংককে বাঁচানোর চেষ্টা যেটা রাজনীতিকরা দেশ কাল নির্বিশেষে করে থাকেন, এখনও করছেন, তার জন্য সাধারণ মানুষকে কতটা গুণাগার দিতে হয়, কীভাবে তারা দগ্ধে মরেন, কীভাবে সাধারণ মানুষের যা প্রয়োজন, যা বক্তব্য, যা দাবি, সেগুলো কিভাবে অগ্রাহ্য করা হয়, পরিষ্কার বুঝতে পারলেন তো? চেনা লাগলে মেলাতে থাকবেন। আর তার সঙ্গে আরেকটা জিনিসও তো আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল। এই পাকিস্তান, তাকে নিয়ে আমরা যে এত কথা বলি, যার পরিচয় আমাদের কাছে টেররিস্তান, মানে সন্ত্রাসবাদীদের দেশ, তারা শুধু টেররিস্তান নয়, তারা রেপিস্তানও, ধর্ষকদের দেশ। এই পাকিস্তানিরা যদি ব্রিটেনে গিয়ে 13-14 বছরের এই বাচ্চা মেয়েগুলোর সর্বনাশ করতে পারে, তাদের নিশানা করতে পারে, তাহলে পাকিস্তানের ভেতর পাকিস্তানি কিশোরীরা কি অবস্থায় আছে ভাবতে পারেন? এক মুহূর্তের জন্য ওই সীমান্তটুকুকে ভুলে যান তো, কি সন্ত্রাসের মধ্যে ঘরে ঘরে এই পাকিস্তানি তরুণীরা, কিশোরীরা বড় হচ্ছেন, একবার ভেবে দেখুন তো। এর পরের যে কথাটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। শুধু কি কিশোরীরা, তরুণীরা? পাকিস্তানের সেনাবাহিনীতে তরুণ অফিসাররাও কি নিরাপদ? ঠিক বলছি, সেনাবাহিনীর কথাই বলছি। যে সেনাবাহিনীকে সামনে রেখেই পাকিস্তানে সব কিছু চলে, যে সেনাবাহিনী তারা আমাদের দেশে লোক পাঠিয়ে আমাদের দেশের শান্তি নষ্ট করে, সেই সেনাবাহিনীর যে মানুষজন বিভিন্ন দেশে এই অপরাধ ছড়িয়ে দেওয়া, অশান্তি ছড়িয়ে দেওয়ার কাজটা করে, কিন্তু তার বদলে তারা কি পায়? তারা কি নিরাপদে থাকে? উত্তর কি জানেন? না। গত বছর পাকিস্তানের লেফটেন্যান্ট আরহাম রাজা হায়দার চাঙ্গেজি নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছিলেন। পাকিস্তানি সেনা একে দুর্ঘটনা বলেছিল, কিন্তু পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় একাধিক মানুষ কি বলেছিলেন জানেন? হায়দারকে তার সিনিয়র অফিসাররা নিয়মিত ধর্ষণ করতেন। হায়দার সুঠাম স্বাস্থ্যের তরুণ ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, খেলাধুলায় ভালো ছিলেন, তাই অনায়াসে সেনায় সুযোগ পেয়ে গেছিলেন। কিন্তু কয়েকজন বিকৃত মনস্ক সিনিয়র অফিসার নাকি
তাকে নোংরা নজরে দেখেছিলেন। তাতে কেরিয়ার শুরুর সঙ্গে সঙ্গেই হায়দারের সঙ্গে তাই হয় যে ওই ব্রিটেনে কিশোরীদের সঙ্গে করেছে ওই পাক অনুপ্রবেশকারীরা। এই অনুপ্রবেশকারী শব্দটাও মনে রাখুন, কারণ এই অনুপ্রবেশকারী শব্দটার সাথে আপনারা কিন্তু নিয়মিতভাবে পরিচিত হচ্ছেন, হয়তো ভবিষ্যতে হবেন বিভিন্নভাবে। এই শব্দগুলোকে দেখে শুনে সতর্ক থাকুন। দেখুন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে হায়দার নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছিলেন বলে সবাই দাবি করেন, এবং তিনি নাকি সুইসাইড নোটে নিজের বাবাকে লিখে গিয়েছিলেন, আমাকে নরকে পাঠিয়েছিল ওরা। আশা করি এটা ভালো করে শুনুন। একজন পাকিস্তানি সোলজারের, সৈনিকের মৃত্যুকালীন জবানবন্দি। তাতে তিনি লিখছেন, আশা করি ভারত আর বালুচরা পাকিস্তানি সেনাকে তার প্রাপ্য শাস্তি দেবে। ভাবতে পারছেন? শাস্তির প্রসঙ্গ যখন আসে, অন্যায়ের বিরুদ্ধে কেউ না কেউ তাদের একবার না একবার শাস্তির মুখে ফেলবেন, সেটা পাক সেনারাও জানে। এবং তার জন্য কারা শাস্তি দেবে? তাদের দেশেরই বালুচ আর ভারতীয়রা। এটা তারা বিশ্বাস করে। এই যে গত কয়েকদিন ধরে দেখছেন না যে পাকিস্তানি সেনাদের মধ্যে গণ ইস্তফার ঢল নেমেছে। এই যে সেনার একজন আমি ছবি দেখছিলাম, কাঁদছেন, ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ লাগে যুদ্ধে যেতে চান না। সেনারা সবার আগে বুক পেতে দেন যুদ্ধে যাবার জন্য, আর সেখানে ভারতের সাথে যুদ্ধের ক্ষেত্রে তারা কান্নাকাটি করছেন, যুদ্ধে যেতে চাইছেন না। কেন জানেন? কারণ তারা জানেন এটা ধর্মের সাথে অধর্মের লড়াই। তাদের এতদিন ধরে তারা যা যা অন্যায় করেছেন, এবার তার হিসেব হওয়ার সময়। এরা সব এই পাকিস্তানিদের যখন পাঠায় না, যখন মগজ ধলাই করে যখন ওদেশের এই সেনা কর্তা বা গুপ্তচর সংস্থা পাঠায়, তখন বারবার বলে, তোমরা সব যাও গিয়ে ওই নিরাপরাধ মানুষগুলোকে খুন করো, তোমরা বেহেশতে যাবে। বেহেশতের কথা তো পরে, এই মাটিতেই যে তাদের বিচার হওয়ার সময় এসে গেছে, এইটা ভেবেই তো এই পাকিস্তানি সেনারা এই রকম আতঙ্কে কাঁপছেন। জানি না পাকিস্তানি সেনার মধ্যে আর কতজন হায়দার ভারতের মুখ চেয়ে বসে আছেন। ভারত যাবে আর তাদের উদ্ধার করবে। বালুচ নেত্রী সাবিহা বালুচ পাকিস্তানের পর্দা ফাঁস করেছেন ঠিক একইভাবে। পাকিস্তানের স্বরূপটা সবার সামনে নিয়ে এসছেন আর ভারতের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। এই সব বার্তার মূল বক্তব্য কিন্তু একই, এদের শাস্তি পাওয়ার সময় হয়েছে। এই বালুচ নেত্রী না বললেও চলতো যে পাকিস্তানের তুলনায় ভারত স্বর্গরাজ্য। এটা আলাদা করে বলার দরকার নেই, আমরা জানি সেটা। এবং এই যে আজকে এই বালুচরা তাদের উচিত শিক্ষা দিতে পারে, যেটা হায়দার লিখে গেছিলেন। কেন লিখেছিলেন বুঝতে পারছেন? এই বালুচ নেত্রীর কথার থেকে কিভাবে এই বালুচদের ওপর এরভাবে অত্যাচার করেছে পাকিস্তান। তাদেরই দেশের একটা অংশ, অথচ তার ওপর যে পরিমাণ অত্যাচার করছে সেই অংশের মানুষজন আর তাদের পাকিস্তানের অংশ বলে মনে করেন না। তারা তাই জন্য স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছেন। তারাও কিন্তু, এই বালুচরাও কিন্তু অপেক্ষায় বসে আছেন। তারা লড়বেন, ভারত লড়বে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাকিস্তানিদের উচিত শিক্ষা দেওয়া হবে। এবার এই যে দুটো পাশাপাশি দেশের অবস্থানগত পার্থক্য, যেটা ওই বালুচ নেত্রী বললেন যে ভারত স্বর্গ ওই পাকিস্তানের তুলনায়, সেটা কিন্তু পাকিস্তানিরাও জানে। বালুচদের কথা ভুলে যান, পাকিস্তানিরাও জানে। এবং জানে বলেই ওই বিয়ে শাদি নানা রকম ফন্দি ফিকির করে এত পাকিস্তানি ভারতের ভেতর ঘাপটি মেরে বসেছিল এতদিন। কেন্দ্র নোটিশ ধরাতে শুরু করেছে আর সব প্রকাশ্যে চলে আসছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হিসেব দিয়েছেন যে ভারতে প্রায় 5 লক্ষ পাকিস্তানি বিভিন্ন পরিচয়ে আইনের ফাঁক গলে ঢুকে রয়েছে। ভাবা যায়? দেখুন, কেউ বলতে পারেন যে নিশিকান্ত বললেন কেন শুনবো? ঠিকই তো, শুনবো কেন?
কিন্তু শুনতে হবে, তার কারণ মালদার মুর্শিদাবাদ নিয়ে নিশিকান্তের ভবিষ্যৎবাণী যেভাবে ফলে গেছে, তারপর আর তার হিসেবকে তো অগ্রাহ্য করা যাচ্ছে না। তার থেকেও মজার ঘটনা কি জানেন? এই দেশটা নিজেদের মানুষকেই মানুষ বলে মনে করে না, নিজেদের নাগরিক বলেই মনে করে না। এই যে ভারত জবের থেকে ঠিক করেছে যে সব পাকিস্তানি ভিসা বাতিল, তাদের দেশে ফেরত পাঠিয়ে দেবে। এরা তো ভিসা নিয়ে এসছেন, তার মানে এরা আইনগতভাবে পাকিস্তানের নাগরিক, আইনগতভাবে এসছিলেন। এখন ভিসা বাতিল করা হচ্ছে, তাই তাদের ফিরে যেতে হচ্ছে। এটা এই হিসেবের মধ্যেই যাদের ওই সীমান্ত পার করিয়ে চোরা পথে পাকিস্তান পাঠায়, তারা তো নেই। এদের ফিরিয়ে নেওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই। ওদের ফিরিয়ে নেওয়ার মধ্যে তো স্বীকার করে নিয়ে যাওয়া হবে যে হ্যাঁ, আমরা সন্ত্রাসবাদী পাঠিয়েছিলাম। সেটা অবশ্য দরকার পড়ে না, কারণ ওদের ধরা হবে এবং ধরে ধরে পরিষ্কার করে দেওয়া হবে যে কিভাবে পাকিস্তানিরা এখানে ভিড় করেছেন। এই যে পেহেলগাঁও হত্যাকাণ্ড, তারও তো মূল একজন পাকিস্তানি সেনানী মুসা, ওখানে স্পেশাল ফোর্সের কমান্ডো ছিল, সেটাও তো পরিষ্কার হয়ে গেছে। তাদের কথা বলছি না, কিন্তু এই আটারি সীমান্তে যে পাসপোর্টধারী পাকিস্তানিরা ভিড় করেছে, গিজগিজ করছে ভিড়, তাদের কি দুরবস্থার কথা জানেন? তাদের ফেরত নেওয়া হচ্ছে না। পাকিস্তান ওখানে তাদের কাউন্টার বন্ধ করে দিয়ে বসে আছে। তারা কিভাবে দেশে ফিরবেন তারা বুঝতে পারছে না। প্রায় নো ম্যানস ল্যান্ডে পড়ে থাকার মতো অবস্থা হয়েছে। ভারত তাদের বার করে দিচ্ছে, পাকিস্তান দরজা বন্ধ করে রেখে দিচ্ছে, যাবেন কোথায়? অথচ তারা কিন্তু ওই পাকিস্তানের নাগরিক, এরপর আর পাকিস্তানকে তারা নিজেদের দেশ বলে ভাবতে পারবেন? এই ছবিগুলোই পরিষ্কার ওই দেশটা আসলে কেমন। ওই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তিনি তো নিজের মুখে স্বীকার করেছেন গত 3 দশক ধরে তারা সন্ত্রাসকে লালন পালন করছেন। কিভাবে পাকিস্তানের সন্ত্রাসের চাষ শুরু হয়েছিল, এটা আমাদের মুখ থেকে শোনার দরকার নেই। পাকিস্তানে সন্ত্রাসের চাষ হয়, এটা আপনারা জানেন, গোটা বিশ্ব জানে। কিন্তু এই চাষটা, মানে ওখানে যে উর্বর জমিটা কিভাবে তৈরি হলো সন্ত্রাসবাদী তৈরির, কিভাবে চাষ হয়, কিভাবে সার দেয়া হয়, সে উন্নত চাষ পদ্ধতির কথাটা আপনাদের খাস বলে না ঘোড়ার মুখ থেকে, একদম তাই, মানে যিনি একদম এই ব্যাপারটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তার মুখ থেকে শোনাবো। বলছি তো, এই চাষ আর চাষির গল্প, মানে সন্ত্রাসবাদের চাষ আর চাষির গল্প আজকের দিনে অন্তত আপনাদের না বললেই নয়। জানেন তো, আজ 1 মে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমাদের এখানে সব তথ্য নিয়েই বিতর্ক হয়ে যায়। এবার তার মধ্যে যদি আবার রাজনীতির কোনোভাবে রং লেগে যায়, তাহলে তো কোনো আর বলার অপেক্ষা রাখে না আর কি। কিন্তু যাই হোক, তারপরেও সব বিতর্ককে উপেক্ষা করেই আজ 1 মে, বিশ্ব শ্রমিক দিবস। তাতে অবশ্য বিতর্ক আছে, কেউ কেউ বলেন এটা বিশ্ব শ্রম দিবস। যাই হোক, হলো। কিন্তু আরেকটা জায়গায় আরেকটা জিনিস, আজকের দিনটার বিশেষত্ব, যেটা নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকতে পারে না। আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। 1897 সালের আজকের দিনটাতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আরেকটা জিনিস করেন তিনি, রামকৃষ্ণ মিশনের প্রতীকটা তিনি নিজের হাতে আঁকেন। রামকৃষ্ণ মিশনের এই নিজের হাতে আঁকা ছবিটাতে যে জলের ঢেউ, সেটা হচ্ছে কর্ম, পদ্ম হচ্ছে ভক্তি, উদীয়মান সূর্য হচ্ছে জ্ঞান, ওই সাপ, কুণ্ডলী পাকানো সাপ, সেটা হচ্ছে যোগ, আর হাঁস হচ্ছে পরমাত্মা। রামকৃষ্ণ মিশনের মোটো কি জানেন? মূল মোটো, তাতে বলা হয়, দেখবেন লেখা আছে তলায় ছোট্ট করে, পরমার্থম মোক্ষার্থম জগত হিতায় চ। ব্যক্তির উন্নতির মাধ্যমে জগতের ভালো করা। এরকমই 5টা মূল তত্ত্ব আর 140টা নীতির ওপর ভিত্তি করেই 126 বছর ধরে টিকে রয়েছে রামকৃষ্ণ মিশন। কর্মযোগ যার মূল আধার। এবার ভাবুন,
এই মানুষের কথাগুলো কি সুন্দর না? মানুষের উন্নয়ন, মানুষের উন্নতি, তার মধ্যে দিয়ে জগতের ভালো করা, জগতের মঙ্গল করা, এটাই তো সেবা ধর্মের মূল কথা, এটাই তো সুস্থ মস্তিষ্কের, উন্নত মস্তিষ্কের মূল কথা। মুশকিল কি জানেন, এরকম বেশ কিছু নীতি আবার অন্য দেশেও রয়েছে। পাকিস্তানও এরকম বেশ কিছু নীতি মেনে চলে, এবং যেগুলো মেনে চলে সেগুলো সেই অর্থে সবই দুর্নীতি। তার ফলে তাদের জন্য কি পড়ে থাকে? কর্মফল। কর্মফলই ভোগ করতে চলেছে পাকিস্তান। In 1979, Soviets invaded Afghanistan. The West and the United States and Pakistan joined. We were coalition partners to fight communism. We launched a jihad in Afghanistan together. 4 kinds of category of people fought that jihad. Number 1, Afghans themselves. Number 2, Mujahideen from all over the world, from the Islamic world. 20 to 30,000 Mujahideen were brought into Afghanistan from all over the Islamic world to fight a jihad against communists, including Osama bin Laden was brought. Then the third, Taliban from our madrasas were trained, equipped, armed and sent in. The 4th category was mercenaries. I am from the special service group. I know some colleagues of mine who went inside with 50-100 odd people as mercenaries and were fighting the Soviets. শুনলেন বক্তব্যটা, কিভাবে পাকিস্তান এই সন্ত্রাসের চাষ করেছে, কিভাবে আল কায়েদার থেকে শুরু করে যাবতীয় কিছু সূত্রপাত, তালিবান, সব কিছুর সূত্রপাত এই পাকিস্তান থেকে। এবার এটা তো একটু পুরনো কিছুদিন আগের একটা সাক্ষাৎকার, যখন পারভেজ মুশারফ বেঁচে ছিলেন। একদিকে সেনাপ্রধান, প্রেসিডেন্ট, সুতরাং তার কথাকে তো উড়িয়ে দেওয়া যায় না। এবার তার সঙ্গে সঙ্গে রিসেন্ট আমরা যেটা শুনেছি, খাজা আসিফ, ওদের প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও তো পরিষ্কার করে বলেছেন যে আমেরিকার মদতে তাদের দেশে এই সন্ত্রাসবাদী তৈরির কারখানা চলছে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা চলছে। নিজেরাই সব কিছু পরিষ্কার করে দেন। এবার খাজা আসিফের বক্তব্যটা যদি ভালো করে শোনেন এবং বোঝেন যে আমেরিকা তাদের দিয়ে কীভাবে করিয়েছে, হয়তো ওরা বলতে চেয়েছেন আমাদের তো দোষ নেই, আমাদের দিয়ে করিয়েছে, বাচ্চা ছেলে তো সব। কিন্তু কাশ্মীরেও কি আমেরিকা মদত দিয়েছে নাকি? আমেরিকা কি বলেছে যে পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের হত্যা করবে? আদার্স রাউত নামে আরও একজন পর্যটক মুখ খুলেছেন বৈশারের ভ্যালিতে, তিনিও নাকি গেছিলেন। ওদিন না, অন্য দিন, তার আগে নুডলস খাচ্ছিলেন, তখন কয়েকজন এসে তাকে প্রশ্ন করেছিল তিনি কি হিন্দু। দেখুন, নর্মালি কাশ্মীরে আমরা অনেকে গেছি, আপনারা গেছেন, কখনো শুনবেন না এই ধরনের প্রশ্ন ওখানকার মানুষজন করছেন। এই প্রশ্নগুলো এবারই আমরা শুনেছি। এই প্রশ্নগুলোর পরেই অতজন মারা গেছেন পহেলগাঁওতে, কিন্তু তার আগেই নাকি আগের দিনও নাকি এই ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হয়েছিল। তিনি হিন্দু? তারা কে ছিল? তারাও কি সন্ত্রাসবাদী ছিল? সেদিন কি ভিড় কম থাকায় হামলা হয়নি? গোয়েন্দারা এখন এই তথ্যটাও খুঁজে দেখছেন। सरन वैली के वहाँ पे एक मैगी का स्टॉल था, जहाँ पे मैं मैगी खाने के लिए रुका और वहाँ पे 5-6 लोग आए। उनमें से एक इंसान ने मुझसे पूछा था कि आप कश्मीरी हो क्या? मैंने कहा मैं यही से हूँ। आप कहाँ से हो, ऐसा पूछा था उन्होंने। फिर मैंने बोला मैं यही से हूँ। फिर उन्होंने बोला आप कश्मीरी नहीं लगते, आप हिंदू हो क्या? ऐसा उन्होंने मुझे पूछा और मुझे वो थोड़ा मतलब ऑड लगा, ऐसा कोई पूछता नहीं किसी को कुछ। और फिर उसके बाद वो आपस में बात कर रहे थे उनकी कश्मीरी या कोई जो भी लोकल लैंग्वेज में।
और मुझे ऐसा समझ में आया कि वो ऐसा बात कर रही थी कि वहाँ पे आज भीड़ बहुत कम है, इसलिए शायद उस दिन वो हल्ला वहाँ पे हुआ नहीं। फिर दूसरे दिन जब ये हल्ला हुआ, गवर्नमेंट एजेंसीज ने जिन्होंने भी वो स्केचेस रिलीज किए, उसमें से जब वो स्केचेस मैंने देखा तो मैंने मेरे पिताजी को बताया कि एक इंसान इसमें से उन्होंने मुझसे बात की है वहाँ पे, उन्होंने ही मुझे ये सब पूछा है। हम डरे हुए थे, इसलिए हमने ईमेल के थ्रू उनको ইনফরমেশন দিয়ে। তার মানে ওই হামলার দিনের আগের থেকেই ওই জঙ্গিরা ওই বৈশরণ ভ্যালিতে ছিল, তারা বৈশরণ ভ্যালিতে রেকি করতে এসেছিল। হয়তো হামলা আরও আগে হতে পারত, কিন্তু ভিড় কম থাকায় হামলা চালায়নি। শুনলেন তো, আদার্স তো তাই বললেন, তারা সেই রকমই আলোচনা করছিল। এবং ওই যে সন্ত্রাসবাদীদের ছবি স্কেচ উঠে এসছে, তাদের চেনা লেগেছে তার। এবার গোয়েন্দা তথ্যেও তো এরই সমর্থন পাওয়া যাচ্ছে। আজ এনআইএ ডিজি বৈশরণ ভ্যালিতে গিয়েছিলেন। লস্করের এক কমান্ডার ওই অ্যামিউজমেন্ট পার্কে রেকি করেছিল বলে তদন্তে জানা গেছে। আলট্রা স্টেট কমিউনিকেশন ব্যবহার করে পরস্পরের সাথে যোগাযোগ রাখছিল জঙ্গিরা। এই ডিভাইসে সিম কার্ড লাগে না, তবে গোয়েন্দাদের রেডারে তার তরঙ্গটাকে ট্র্যাক করা যায়। সেরকম দুটো ডিভাইসের খোঁজ পাওয়া গেছে। ভারত যে লস্করের যোগসাযোগের প্রমাণ পেয়ে গেছে, সে খবর পাকিস্তানের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। এটাও নিশ্চয়ই পৌঁছে গেছে যে ভারত নিজেদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিন্তে করছে এবং নির্দিষ্ট লক্ষ্যে তারা এগোতে চাইছে। এবং এবার গোটা দেশের একটাই লক্ষ্য, একটাই বক্তব্য, যে চাপ সরকারের ওপর আছে, তাতে যারা এই হামলার পেছনে রয়েছে তাদের কাউকে ভারত ছাড়বে না। তাই জন্য কি এই হাফিজ সঈদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার নিরাপত্তায় স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোদের লাগানো হয়েছে। ভেবে দেখুন, একজন সন্ত্রাসবাদী, তার নিরাপত্তার জন্য কমান্ডোদের লাগানো হচ্ছে, সরকারি কমান্ডোদের। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে আইএসআই প্রধান আসিম মালিককে। ভারতও তো যে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে, তাতে রয়ের প্রাক্তন প্রধানকে রাখা হয়েছে। তার মানে কি? ভারত জানে তারা আক্রমণ করবেই, ব্যবস্থা নেবেই। আর পাকিস্তানও নিশ্চিত ভারত ব্যবস্থা নেবেই, বড় ধরনের সামরিক অভিযান করবেই। কিন্তু ভারত কোন পথে আঘাত করবে সেটা এখনও স্পষ্ট নয়। তাই তারা তাদের মতো করে বোঝার চেষ্টা করছে, নিজেদের যতটা সাজানো যায় তার চেষ্টা করছে। আর পাকিস্তান তলে তলে আমেরিকাকে বার্তা পাঠাচ্ছে, এসওএস বলে না, বাঁচাও বাঁচাও, সেরকম ভারতকে শান্ত করো। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন। তিনি পহেলগাঁওয়ে হামলার ব্যাপারে নিন্দা করেছেন, কিন্তু ভারতকে শান্ত হতে অনুরোধ করেছেন। শান্ত, এই পর্যায়ে শান্ত? যখন পাকিস্তান এইভাবে দিনের পর দিন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে, বিভিন্ন দেশে আঘাত এনেছে, ভারতকে অস্থির করার চেষ্টা করেছে, তখন তাদের শান্ত থাকতে বলেছিলেন। আজ কেন বলছেন? নাকি এটা ভেবেছেন যে শান্তিপ্রিয় দেশের মাথায় যদি একবার আগুন জ্বলে, তাহলে সেই আগুন বহু কিছুকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে? দেখুন, এই খেলাটা আমেরিকা খেলে। তারা ভারতকে শান্ত থাকতে বলছে আর পাকিস্তানকে বলছে বাঁচতে চাইলে পহেলগাঁওয়ে হামলার নিন্দা করুক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছিল, সেটাও খারিজ করে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। কিন্তু ভারত কাউকে এরকম প্রতিশ্রুতি দেয়নি যে পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া হবে। ভারতের কোনো মন্ত্রীর মুখে এখনো পহেলগাঁও নিয়ে পাকিস্তানের নাম শোনা যায়নি। সকলে বলেছেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড়া হবে না। শুধু এই বার্তাটা, সুনির্দিষ্ট বার্তাটা, তাতেই পাকিস্তানের এই অবস্থা। আমেরিকার হাতে পায়ে ধরাধরি শুরু করেছে। দেখুন, যারা হামলা করেছিল সেই জঙ্গিরা এখনও কিন্তু পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি। দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই কোথাও তারা লুকিয়ে রয়েছে। কিন্তু তাদের মেরে যে 140 কোটির রক্ত ঠান্ডা হবে না সেটা বলাই বাহুল্য। এবং সত্যি কথা বলতে কি, বারবার এই প্রসঙ্গে আমার ওই কাশ্মীরিদের বক্তব্যটা মনে আসছে। তারা পরিষ্কার বলেছিলেন
ওদের কোনোভাবেই মারা উচিত না, ওদের ধরা উচিত, জানা উচিত ওদের পেছনে কারা রয়েছে, কারা পাঠিয়েছে, কারা কাশ্মীরের নাম বদনাম করেছে, এবং তারপর তাদের বিরুদ্ধে বদলা নেওয়া উচিত। মনে আছে আপনাদের, একজন সাধারণ কাশ্মীর বলেছিলেন, আমার একটা বন্দুক দিন, আমরা যাব সীমান্তের ওপারে ওদের সাহায্য করতে। গোটা দেশ এক সুরে তো ওই কথাই বলছে। মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি কি বলেছেন জানেন? প্রচণ্ড কড়া একটা বক্তব্য, স্পষ্ট ভাষায় বলেছেন, এবার আর ঘরে ঢুকে মারলেই হবে না, ঘরে ঢুকে সেখানে বসতে হবে, দখল করে নিয়ে গেঁড়ে বসতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো ওখান থেকে সন্ত্রাসবাদের জন্ম না হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সেই সুরেই আজকে কথা বলেছেন। কি বলেছেন জানেন? ওই পাকিস্তানের হৃদকম্প হওয়ার মতো কথা, খুঁজে বের করে করে হত্যা করা হবে অপরাধীদের, কাউকে ছাড়া হবে না। और छोड़ना नहीं, अब के बार अगर कुछ एक्शन ले रहे तो घर में घुस के बैठ जाना, घर में घुस के मारते बोले ना, अब घर में घुस के बैठ जाना, खत्म, ये होना चाहिए। पीओके ले लेना नहीं, अरे गवर्नमेंट खुद बोल रही, एक बात सुनिए, पीओके नहीं, पीओके का रेजोल्यूशन है पार्लियामेंट का, भारत की पार्लियामेंट का रेजोल्यूशन है, वो भारत का है बोल के, तो बीजेपी क्या बोलती, घर में घुस के बोले, डैश डैश बोले, हम बोले घर में घुस के बैठ जाओ आप। ये खत्म होना है टेररिज्म, जो बार बार हर थोड़े दिन को जो टेररिज्म होता। 90 के दशक से कश्मीर में जो आतंकवाद चला रहे हैं, उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है, हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। और अगर कोई एक कायराना हमला कर कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है, और वो सिद्ध होकर रहेगा। দেখুন, একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের, একটা এখন, কিন্তু রাজনীতি তো আছে, রাজনীতির বাধ্যবাধকতাও আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যতই বলুন যে একদম গোড়ার থেকে সন্ত্রাসবাদ উপড়ে ফেলা হবে, যারা এই সন্ত্রাসবাদী হামলার পেছনে রয়েছেন, সন্ত্রাস ছড়াচ্ছেন আমাদের দেশে, তাদের প্রত্যেককে জবাব দেওয়া হবে, তার জবাব দিয়েও তো চাইছে তৃণমূল সহ বিরোধী শিবিরের একাংশ। আরেকটা অংশ বলছে আগে বদলা নিতে হবে, তারপর পরে অন্য কথা। দেখুন, বদলা কার বিরুদ্ধে? দেখুন, পেহেলগাঁওয়ের হামলায় স্থানীয় জঙ্গিরা যে জড়িত তা তো নিশ্চিত, তাদের বাড়ি উড়িয়ে দিচ্ছে সেনা, কিন্তু হামলা সেটা তো তাদের বিরুদ্ধে হবে না, হামলা হবে তাদের মদতদাতাদের বিরুদ্ধে। কাশ্মীরের জন্য ভারতের কৌশল কংগ্রেস জমানায় যা ছিল, বিজেপি জমানায় সেটাই থাকবে, এটা তো পরিষ্কার। এটাই কি বলে জানেন? রাবড়ি কৌশল, ইংরেজিতে যাকে বলে ক্যারট অ্যান্ড স্টিক। রাবড়িতে কি হয়? তলার থেকে আগুনের আঁচ দেওয়া হয় আর ওপর থেকে বাতাস দিয়ে ঠান্ডা করা হয়। সেরকমই ওই কাশ্মীরি যুবকদের জন্য উন্নয়নের পসরা সাজিয়ে দেওয়া হবে, সাধারণ মানুষের জন্য উন্নয়ন থাকবে, একটা উন্নত জীবনযাত্রার ছবি তুলে ধরা হবে, সহায়তা দেওয়া হবে, আর পাশাপাশি ওই সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে একটা চিরস্থায়ী বন্দোবস্তের চেষ্টা করা হবে। এমনকি যারা সন্ত্রাসের রাস্তায় হেঁটে ফেলেছেন অলরেডি, তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা হবে। এটা হয়েছে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই কুপওয়ারার রশিদ তো তেমনই এক মানুষ, তিনি সন্ত্রাসের পথে পা বাড়িয়েছিলেন, পাকিস্তানে ট্রেনিংও নিয়েছিলেন, তারপর এক সময় বুঝেছেন যে পাকিস্তানের আসল উদ্দেশ্য কি। কাশ্মীরিদের ভালো তারা চায় না, তারা চায়
আমাদের দেশের অর্থাৎ ভারতের বরবাদ করা। এটাই তো একমাত্র হিংসা ছড়ানো, এটাই একমাত্র তাদের লক্ষ্য। কাশ্মীরিরা বাঁচলো না মরলো কিচ্ছু এসে যায় না, ঠিক যেরকম নিজের দেশে বালোচদের সঙ্গে তারা করেছে। এটা বুঝতে পেরে রশিদ এক সময় অস্ত্র ত্যাগ করেছেন, আর এখন কাশ্মীরের যুবকদের ওই সন্ত্রাসের পথ থেকে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করেন তিনি। ৮এর দশকের শেষ দিক, কাশ্মীরে তখন আজাদি স্লোগান। উপত্যকার অনেক যুবকের মতোই অস্ত্র তুলে নিতে পা বাড়িয়েছিলেন কুপওয়ারার রশিদ খান। প্রশিক্ষণের জন্য প্রথম গন্তব্য ছিল পাক অধিকৃত কাশ্মীর, সেখান থেকে রাওয়ালপিন্ডি। कहाँ से गए थे आप लोग? हम गए थे मुजफ्फराबाद से रावलपिंडी, यहाँ से मुजफ्फराबाद से रावलपिंडी। किस लिए गए थे? आप हथियार क्यों लिया था उस टाइम पे? हमें भड़काया गया है कि आप हथियार लाओ और हिंदुस्तान के खिलाफ, आर्मी के खिलाफ इस्तेमाल करेंगे, आर्मी निकलेगा, कश्मीर आज़ाद हो जाएगा। সীমান্ত পেরোনোর পরেই তাঁদের রীতিমতো অভ্যর্থনা জানিয়েছিল পাক রেঞ্জার্স ও পাক সেনা। पाकिस्तान रेंजर्स कोई कुछ नहीं बोला आपको? बहुत वेलकम किया, चाय शाय पिलाया, बहुत वेलकम किया। उसको पता था जो अब जा रहे हैं? उनको शायद पता था, इसलिए हमारे लिए चाय शाय वगैरह सब कुछ तैयार था। उस टाइम आपको तालीम कौन दिया, पाकिस्तान आर्मी या दूसरा कोई बंदा? वो बोलते थे हम अफगानी हैं, तो पता नहीं कौन थे कौन नहीं थे, मगर वो बोलते थे हम अफगान के पठान हैं। কুপওয়ারার রশিদ খান পাকিস্তান থেকে ফিরে এসেছিলেন সশস্ত্র জঙ্গি হয়ে। এরপর কি করতে হবে সেই নির্দেশও আসতো সীমান্তের ওপার থেকেই। মদত জোগাতে টাকাও পাঠাতো পাকিস্তান। রশিদের দাবি, হিজবুলের মতো সংগঠনকে সরাসরি টাকা দিত পাকিস্তানের জামাতে ইসলামী। हिजबुल मुजाहिदीन जो इंग्लिश में HM बोलते हैं, उनका जमात इस्लामिया का CSC विंग था, वो पैसा खुला देते थे। পাকিস্তানের হাতে কাঠপুতুল বনে যাওয়া জঙ্গি জীবনের মোহভঙ্গ হতে অবশ্য দেরি হয়নি রশিদ খানদের, ফলে আত্মসমর্পণ। এরপর অন্য জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরানোর চ্যালেঞ্জ নিয়েই রশিদ ও তাঁর সঙ্গীরা কাজ করতে শুরু করেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। কাশ্মীরে জঙ্গি দমনে আত্মসমর্পণ করা এই জঙ্গিদেরই বলা হয় ইখওয়ানি। ইখওয়ানি হিসেবে আজ পর্যন্ত 100-র বেশি জঙ্গিকে আত্মসমর্পণ করিয়েছেন রশিদ। कितने आदमी को आप पकड़ा दिया? देखो, जितने हम यहाँ थे उतने ने सबको सरेंडर किया, करीबन 100 कुछ, 100 के भी ज़्यादा। আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখিয়ে ধোঁকা দিয়েছে পাকিস্তান, তবে রশিদ মনে করেন অনেকের এখনো মোহভঙ্গ হয়নি। अभी की वैली का आदमी, वैली का आम कश्मीरी आज़ाद कश्मीर का सपना देखता है? कुछ लोग देखते, सच बताता हूँ, कुछ लोग देखते। আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে তৈরি রশিদ খানেরা। कहता हूँ अगर वो मुझे गन दे दें तो मैं तो गन चलाऊँगा, तो साथ देने की तो बात ही नहीं है, कंधे से कंधा मिलाकर। आप पाक आर्मी से लड़ेंगे? बिल्कुल। দেখলেন তো আমাদের প্রতিনিধিরা কিভাবে কাশ্মীরের প্রত্যেকটা কোণা খুঁজে খুঁজে কাশ্মীরের প্রত্যেকটা খবর আপনাদের সামনে যেরকম এনেছেন, ঠিক সেরকম পরিস্থিতিটা সমস্ত অ্যাঙ্গেল থেকে কিভাবে আপনাদের সামনে তুলে ধরছেন। এরা অদ্ভুত কাজ করছে, বিশ্বাস করুন। আমাদের প্রতিনিধি সিজার, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় যেভাবে গোটা উপত্যকাটার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন বিপদ মাথায় নিয়ে, তার জন্যই আপনাদের সঙ্গে বসে এই কথাগুলো আজকে শেয়ার করতে পারছি। তার কারণ যা যা বলছি, যা যা দেখাচ্ছি, সেগুলো বাস্তবের ওপর দাঁড়িয়ে, তথ্যের ওপর দাঁড়িয়ে। একটা কথাও আমরা বলছি না যেগুলো মন গড়া তথ্য। TV9 বাংলা সত্যি কথা বলতে কি ঠান্ডা ঘরের সাংবাদিকতায় বিশ্বাস করে না। দেখলেন তো রশিদ খানের মতো লোক যে ওখানে রয়েছেন, ওখানে কি কি হয়, যারা নিজেরা তার ভুক্তভোগী এবং তারা কি চাইছেন, সবটাই আপনাদের সামনে আজকে পরিষ্কার। এবং পরিষ্কার কাশ্মীরিরাও এখন পাকিস্তানকে জবাব দিতে তৈরি।
দেখুন, পাকিস্তানকে জবাব দিতে সবাই তৈরি, গোটা দেশ, গোটা সংসদ একজোট। রাহুল গান্ধী কালকেও দাবি করেছেন যারা পহেলগাঁও ঘটিয়েছে তাদের মূল্য চোকাতে হবে। অথচ কয়েকদিন আগেই এই রাহুল গান্ধী আমেরিকার বস্টনে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে আক্রমণ করছিলেন, তখন সেটা নিয়ে কম আলোচনা হয়নি। কিন্তু রাজনৈতিক সংঘাতের জায়গা ছিল, সেখানে সংঘাত হবে, ওয়াক অফ নিয়ে হবে, ভোটার লিস্ট নিয়ে হবে, কিন্তু জাতীয় সার্বভৌমত্ব যেখানে আক্রান্ত সেখানে কোনো আপোষ করা হবে না। আর জাত গণনার বিষয়টাই কী হবে, এটা একটা বড় প্রশ্ন। ওখানেই তো যুদ্ধটা গিয়ে ঘেঁটে গেছে। রাহুল বুঝতেই পারছেন না কেন্দ্র যে জাত গণনার ঘোষণাটা করে দিয়েছে সেটাকে সমর্থন করবেন না আক্রমণ করবেন। প্রথমত কেন্দ্র জাত গণনার ঘোষণা করায় তার হাত থেকে বিশাল একটা অস্ত্র হাতছাড়া হয়ে গেছে। টানা 2 বছর তিনি জাত গণনার দাবি জানিয়ে গেছেন, এবার পরের নির্বাচনে কি দাবি জানাবেন? তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাহুল অবশ্য জাত গণনাকে সমর্থন জানিয়েছে, এর কিন্তু দুটো শর্ত জুড়ে দিয়েছেন। এক, সংরক্ষণের ঊর্ধ্বসীমা 50% ওপরে নিয়ে যেতে হবে। বর্তমানে দেশে 50% বেশি সংরক্ষণ করা যায় না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে তামিলনাড়ু, সেখানে 69% সংরক্ষণ। এর যুক্তি হিসেবে রাজ্যের জাতি বিন্যাসকে তুলে ধরা হয় আর ওই সংরক্ষণকে সংবিধানের 9ম তপশিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ওই সিন্ধুকে সংরক্ষণ থাকলে আইনটাকে ওই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায় না। কিন্তু বাকি জায়গায় রাহুল গান্ধীর দাবি মানলে জাত গণনার পর হয়তো সংরক্ষণের ঊর্ধ্বসীমা বেড়ে যাবে, তাতে জেনারেল কাস্টের সুযোগ তো আরও কমবে। ফের একবার এই জাত গণনাকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়ে উঠবে না তো? দেখুন, রাজনীতি সেটা পার্সেন্টেজের খেলা চলে আমরা জানি, কিন্তু এখানে যদি পশ্চিমবঙ্গ সিনড্রোম কাজ করে, মানে ধরুন কোটায় চাকরি হলো কিন্তু দুর্নীতির কারণে প্যানেলটাই বাতিল হয়ে গেল, তাহলে তো জেনারেল কাস্টের সঙ্গেই ওই কোটার চাকরিজীবীদেরও রাস্তায় গিয়ে বসতে হবে। সেটা বুঝতে পেরেই সম্ভবত রাহুল গান্ধী বেসরকারি ক্ষেত্রেও কোটা চেয়েছেন। কর্পোরেট সেক্টরে চাকরির কোনো সুরক্ষা বা অবসরের পরে সুযোগ সুবিধা থাকে না, এটা ঘটনা, সেখানে যোগ্যতাই শেষ কথা। এটা সবাই জানেন, রাহুল গান্ধীও জানেন, তারপরেও সেখানে কোটার দাবি তুলেছেন। তার মানে মোদি সরকারকে শিল্পপতিদের চাপের মুখে ফেলে দিলেন রাহুল। লাইনটা ভালো, ওই বললাম না, আলটিমেট রাজনীতি যেখানে আছে সেখানে সব কিছু চলে, এই বাজারেও চলে। একদিকে ভোট ব্যাংকের চাপ, অন্যদিকে কর্পোরেট লবির চাপ। এবার কেন্দ্র যে জাত গণনার সিদ্ধান্ত নিল সেটার ক্রেডিট অবশ্য তাদের দেওয়া যাবে না, সেটা কংগ্রেসকে নিতেই হবে। তাই তেলেঙ্গানায় রাহুল আর রেবন্ত রেড্ডির ব্যানারকে দুধ দিয়ে স্নান করানো হয়েছে, কারণ তেলেঙ্গানায় জাত গণনা হয়েছে, বিহারেও হয়েছে। সম্ভবত বিহারের নির্বাচনকে মাথায় রেখেই মোদি জাত গণনার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ কাশ্মীর বাস্তব, পহেলগাঁও নিদারুণ বাস্তব। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া সেটা এই মুহূর্তের দাবি, কিন্তু ভোট, জোট, রাজনীতি সেগুলো তো আছে, থাকবে, সেগুলোকে তো ভুলে যাওয়া যায় না। দেখুন, বিহারের ভোট নিয়ে কোনো সিদ্ধান্ত প্রভাবিত হতেই পারে, কিন্তু নীতিশ কুমার তো এখন নরেন্দ্র মোদীর জোটে, তাই তুলে ধরা হচ্ছে কাকে? তেলেঙ্গানাকে। লক্ষ্য বিহার হতে পারে, কিন্তু তুলে ধরা হবে তেলেঙ্গানাকে, কিন্তু বার্তাটা ঠিক জায়গায় পৌঁছে গেলেই হলো। এদিকে বিহারে আরজেডি দাবি করছে তারাই জাত গণনা করিয়েছে। খেয়াল করে দেখুন, যে যা বলবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু তার খানিকটা ক্ষীর খেয়ে নেওয়ার চান্স সবাই নিচ্ছেন। ঠিক যেরকম কংগ্রেস নিচ্ছে, ঠিক সেরকম আরজেডিও চাইছে। আরজেডি অফিসের বাইরে পোস্টারও পড়েছে, দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের বাইরেও পোস্টার পড়েছে, সেখানে রাহুল গান্ধীর পোস্টারের পাশে ক্যাপশন লেখা হয়েছে, দুনিয়াকে নত করা যায় যদি উপযুক্ত মানুষ পাওয়া যায়। जो है जब हमारी महागठबंधन की सरकार बनी तो यहाँ जाति आधारित गणना कराया, और उस समय भी 15 में भी लालू जी ने बोला था कि जितने आरएसएस वाले हैं कान पकड़वा करके भी अगर करवाना पड़ेगा तो करवाएंगे। आज इतनी मजबूरी है। नवंबर 2023 में बिहार की सरकार ने, मुख्यमंत्री ने ये घोषणा की थी कि जातीय जनगणना में जो गरीब परिवार पाए गए हैं 94 लाख, उनको 94 लाख परिवारों को 2-2 लाख रुपए दिए जाएंगे।
अब भाजपा सरकार में भाजपा को ये बताना चाहिए कि भाई वो 2 लाख रुपए अभी आपने दिया कि नहीं दिया। अभी तक तो किसी को 1 रुपया नहीं दिया गया। कुछ राज्यों ने अपने अपने हिसाब से जनगणना, मैं नहीं कहूंगा सर्वे किए, लेकिन कुछ जगह उनके कारण बवंडर भी मचा। आज ये आवश्यक हो गया था कि लोक कल्याण की, जन कल्याण की योजनाओं बनाने के लिए सही और सटीक आंकड़े चाहिए। तो मैं मानता हूं कि ये जातिगत जनगणना लोक कल्याण का आधार बनेगी। हेडलाइन तो दे दिया, पर डेडलाइन कहां है? डेडलाइन के बिना हेडलाइन में तो प्रधानमंत्री बहुत माहिर हैं। उन्होंने कह दिया जाति शामिल होगा, और राहुल जी ने कल सवाल उठाया, आप एक रोड मैप देश के सामने रखिए। 6 साल से हम इंतजार कर रहे हैं इस जनसंख्या का। দেখুন, দেশ যুদ্ধের ঘোষণার অপেক্ষায় ছিল, কেন্দ্র জাত গণনার ঘোষণা করে দিল। তাতে কি হলো? যে রাহুল গান্ধী গতকালও বলেছিলেন নরেন্দ্র মোদীর দেরি না করে পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়া উচিত, সেই রাহুল গান্ধীর ছবি নিয়ে কংগ্রেস মাতামাতি শুরু করে দিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কি করছে না করছে সেদিক থেকে কংগ্রেসের নজর সম্পূর্ণ না হলেও অনেকটাই সরে গেল কোন দিকে? কাস্ট সেন্সাস, জাত গণনার ঘোষণার দিকে। এবং কেন্দ্র যে রাহুলের চাপের কাছে নতি স্বীকার করেই জাত গণনায় রাজি হয়েছে, এই প্রচারের দিকে। একে বলে ফোকাস শিফটিং, এক জায়গা থেকে আরেকটা জায়গায় নজর সরে যাওয়া। কংগ্রেসের নজর সরে গেল নাকি কৌশলে সরিয়ে দেওয়া হলো? দেখুন, 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জিতেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু সেই যুদ্ধের প্রস্তুতি ভারত নিয়েছিল 9 মাস ধরে। কিন্তু সেসব ভুলে কংগ্রেস যখন প্রায় ওই 2 মিনিটস নুডলস বানানোর মতো করে 2 মিনিটে যুদ্ধে যাওয়ার জন্য কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছিল, তখন সার্জিক্যাল স্ট্রাইকের মতো জাত গণনার ঘোষণা করে কংগ্রেসকে কি উদ্ভ্রান্ত করে দিলেন নরেন্দ্র মোদী? ভাবার মতো বিষয়। কিন্তু এমন করলেন যাতে তার সরকারের ওপর দেশের প্রধান বিরোধী দলের ওই এক্ষুনি চাই এই চাপটা একটু হলেও হালকা হয়ে যায়। এটা যদি হয় তাহলে বুঝতে হবে এটাও কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, এবং সেটাও ওই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কৌশলেরই একটা অংশ। নিজেদের শর্তে, নিজেদের সুযোগ সুবিধা মতো হয়তো ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য হয়তো সময় দরকার। এখানেই আরেকটা প্রশ্ন, এ রাজ্যের ক্ষেত্রে বিজেপির কৌশল কি বিজেপির জন্যেই বুমেরাং হয়ে গেল? বাংলার বিজেপির ওপর কি বিজেপির ওষুধই প্রয়োগ হলো? মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। উনি কালচারাল সেন্টার উদ্বোধন করছেন, উনি ওনার মতো করতেই পারেন। জগন্নাথ দেব খুশি অ্যাটলিস্ট তো হয়নি, এটা তো বোঝা যাচ্ছে। লক্ষ্য ছিল তীক্ষ্ণ, লক্ষ্য ছিল স্পষ্ট। দীঘায় জগন্নাথ মন্দিরকে মন্দির বলেই স্বীকৃতি দিচ্ছিল না বিজেপি, কিন্তু মন্দির উদ্বোধনের দিন বিজেপিকে লক্ষ্যভ্রষ্ট করে দিলেন কে? দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, সস্ত্রীক দীঘায় গেলেন, মন্দির উদ্বোধনে থাকলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক দিলীপ ঘোষের সেই ছবি ফলাও করে প্রচার করল তৃণমূল। তারপর রে রে করে ঝাঁপিয়ে পড়লেন বিজেপির তাবড় নেতা। পার্টি এন্ডোর্স করে না এটাকে। উনি এক্সপোজ হয়েছেন। এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখেই নিয়ে চলেন। যিনি মুখ খুলতে পারলেন না তিনি হাত খুললেন, সোশ্যাল মিডিয়ায় তেড়ে সমালোচনা করলেন দিলীপ ঘোষের। সেই তালিকায় কে নেই? তথাগত রায় থেকে সৌমিত্র খাঁ হয়ে তরুণ জ্যোতি তিওয়ারি, এমনকি কৌস্তব বাগচিও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির জগন্নাথ দর্শনে ছি ছি করে উঠলেন। আর ক্রমশ হাসি চওড়া হলো তৃণমূলের। বিজেপির রাজনৈতিক দেউলিয়া না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু। তৃণমূল বুঝে গেল মন্দির রাজনীতি নয়, বিজেপির যাবতীয় মাথা ব্যথা এখন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষও বুঝলেন যতই তাঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হোক, বঙ্গ বিজেপির যাবতীয় আলো শুষে নিতে সক্ষম হয়েছেন তিনি। ফের তাকে কেন্দ্র করেই পাক খাচ্ছে বিজেপির বাংলা শিবির। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান লাভ হিম অর হেট হিম বাট ইউ কান্ট ইগনোর হিম।
তাকে আপনি পছন্দ করতে পারেন, তাকে ঘেন্নাও করতে পারেন, কিন্তু তাকে অগ্রাহ্য করতে পারবেন না। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়ে কি প্রমাণ করলেন? বিজেপি যতই তার নামের আগে প্রাক্তন শব্দটা বসিয়ে দিক, যতই তাকে দলের ভেতরে কোণঠাসা করার চেষ্টা চলুক, তাকে অগ্রাহ্য করে রাজ্য বিজেপি যে এগোতে পারবে না, এটাই কি তিনি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন যে এখনও ওই লাইমলাইট করার জন্য তিনি হচ্ছেন আদর্শ ব্যক্তি। এটা যদি হয় তাহলে বুঝতে হবে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির কাছে ক্ষমতার থেকে বড় আর কোনো মোহ নেই, পদাধিকার পজিশনের থেকে বড় আর কিচ্ছু নেই। তাই যখন বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপি সভাপতি একই লাইনে হাঁটলেন, তখন তিনি দিলীপ ঘোষ সম্পূর্ণ উল্টো পথে হেঁটে দীঘার মন্দিরে গেলেন, মুখ্যমন্ত্রীর পাশে বসে ছবি তুললেন এবং নিজের দলকে অস্বস্তিতে ফেললেন। দেখুন, সাম্প্রতিককালে দিলীপ ঘোষের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু মনে হচ্ছে তিনি একদম টাইমলি বিজেপি যেখানে একটুখানি জমিয়ে খেলতে চাইছে সেখানে গিয়ে পিচটা খুঁড়ে দিয়ে চলে আসছেন। খেয়াল করে দেখুন, এর আগে যখন ওই মুর্শিদাবাদের ঘটনার পর যখন বিজেপি একটা জোরদার আন্দোলন তৈরি করার দিকে বসে আছে, যখন ওখানে ধর্মীয় সংখ্যাগুরুরা, হিন্দুরা আক্রান্ত, এরকম একটা ন্যারেটিভ চারপাশে ছড়াচ্ছে, বিজেপি জোরদারভাবে সেইটাকে এনক্যাশ করতে চাইছে, কাজে লাগাতে চাইছে, ঠিক সেই সময় দিলীপবাবু কী করলেন? বিয়ে করে ফেললেন। ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো কিচ্ছু বলার নেই, কিন্তু টাইমিংটা খেয়াল করে দেখুন। একটা সবাই তো জানেন বিয়ে করাটা খুব ভালো, ব্যক্তিগত সিদ্ধান্তে কারোর কিচ্ছু বলার থাকতে পারে না, কিন্তু যখন এই গোটা বিষয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে, ভোটমুখী করার চেষ্টা করছে বিজেপি, সেই সময় যাবতীয় প্রচারের আলো ঘুরে গেল তার দিকে, এবং সেই সঙ্গে সেই প্রশ্নগুলো শুরু হয়ে গেল যে আরে তাহলে বিজেপির মধ্যে কি গণ্ডগোল লাগছে, তাহলে তিনি কি বুঝে গেছেন যে তিনি আর সভাপতির দৌড়ে নেই, তাহলে তিনি কি বার্তা দিতে চাইছেন, এরকম বিভিন্ন কিছু। তার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এত কিছু হবে জানতেন তিনি, তারপরেও টাইমিংটা বেছে বেছে সেই জায়গাটায় নিলেন। এবারে ক্ষেত্রে দেখুন, যখন শুভেন্দু অধিকারী কাঁথিতে একটা প্যারালাল সনাতনী সম্মেলন করছেন, খানিকটা চ্যালেঞ্জ করেই এই দীঘার মন্দির উদ্বোধনকে, যেখানে সুকান্ত মজুমদার ওই মুর্শিদাবাদে যে মন্দিরগুলোর ক্ষতি হয়েছিল সেগুলো বিজেপির ফান্ডের টাকা থেকে সংস্কারের ব্যবস্থা করছেন, মানে সবই টাইম মেনেই হচ্ছিল, একদম নির্দিষ্ট দিন ধরে। ওই যেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা সরকার ভেবেছে, শাসক দল ভেবেছে, সেদিনই সব এগুলো হচ্ছিল, মানে রাজনৈতিক দিক থেকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে ব্যাপারটা করা হচ্ছিল। সেই জায়গায় দিলীপ ঘোষ তিনি চলে গেলেন কোথায়? শাসক দলের কার্যক্রমে। দেখুন, এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দুজনের কর্মসূচির একটাই উদ্দেশ্য ছিল, বিজেপি হিন্দু ধর্মের পক্ষে, সনাতনের পক্ষে, আর তৃণমূল যেটা করছে সেটা ধর্ম নয়, অধর্ম। ভোটের কথা মাথায় রেখে ওই সংখ্যাগুরু ভোট ব্যাংকে জাস্ট সন্তুষ্ট করতে চাইছে, বাধ্য হয়ে করছে। এই কথাটাই তো এক সুরে এক ছন্দে আবৃত্তি করার মতো বলে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। দিলীপ ঘোষ কি সেই ছন্দটাই কেটে দিলেন, বা বলা চলে ঘেঁটে দিলেন? যে মন্দিরকে প্রায় অচ্ছুত করে দিচ্ছিল রাজ্য বিজেপি, ধর্মস্থান হিসেবে কোনো স্বীকৃতি দিতে চাইছিল না, সেই মন্দিরকে ছুঁয়ে দিলীপ ঘোষ কি সেখানে রাজ্য বিজেপির ছাপ রাখতে চাইলেন, নাকি মন্দিরে গিয়ে তার গা থেকে কোনো ছাপ তুলতে চাইলেন? এখন কি চাইলেন তিনিই জানেন, আমরা কি জানি? যা দেখছি, যা শুনছি তাই জানছি, আর যেটা বুঝতে পারছি কীভাবে প্রচারের আলোটা অন্যদিকে ঘুরে গেল। দেখুন, আমরা শুধু দুটো জিনিস জেনেছি। এক, দিলীপবাবু গোটা আলোচনাটাকেই অন্য খাতে বইয়ে দিয়েছেন, কিন্তু এইভাবে বারবার নিজের দলের গ্রাস কেড়ে নিলে এরপর তাকে কেউ বিভীষণ বলে ভুল করবেন না তো, বলা যায় না। সুকান্ত মজুমদার তো বলেই দিলেন, মুর্শিদাবাদে যখন হিন্দুরা অত্যাচারিত, যখন ঘর বাড়ি মন্দির আক্রান্ত, তখন দীঘায়
রাজ্যের আমন্ত্রণে সাড়া দেওয়া মানে তাদের পার্টি লাইনের বিরোধিতা করা। এখানেই 2 নম্বর পয়েন্টটা, যে যাই মনে করুন, দিলীপ ঘোষ তো মানতেই চাইছেন না তিনি পার্টির বিরুদ্ধে গিয়ে কিছু করেছেন। মন্দির উদ্বোধন থেকে তিনি দল যে গেছিলেন মন্দির উদ্বোধনে, তাতে তিনি দল বিরোধী কিছু করেছেন এটাই তিনি মানতে চাইছেন না। বরং প্রাক্তন বিজেপি সভাপতির কি মনে হচ্ছে জানেন, তাকে নাকি দলের একাংশ আসলে হিংসে করছে। আমাকে পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি, স্বাগতও করেনি। দিলীপ দা, অনেকেই বলছেন যে দলের ঊর্ধ্বে উঠে সুভাষ চক্রবর্তী গেছিলেন তারাপীঠে, সেখানে কি দিলীপ দা চিন্তা করবেন না, সব ঠিক হবে। সেই রেকর্ডটা কি ব্রেক করলেন দিলীপ ঘোষ? দেখুন, যারা স্বতন্ত্র স্বাভিমানী রাজনীতি করে পার্টিতে তাদের দেখেই চলে পার্টি। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন, তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিত, কারো লোক আনার ক্ষমতা ছিল না, তো তাকে আলাদা করে যেতে হবেই, জেলাস থাকবেই পার্টিতে। সবাই বামেদের একটা কিন্তু খুশি হওয়ার দিন জানেন তো, কে যে যখন চান্স পায় একবার বামেদের টাচ করতে বলে না, দিলীপ ঘোষও তাই করে ফেললেন। দেখুন, দিলীপ ঘোষ বা তাকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে এই মর্নিং ওয়াক কিন্তু একটা বিশেষ জায়গা পেয়ে গেছে, একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার সবাই না সকালবেলা হাঁটতে শুরু করেন, একদিকে ভালো, আমাদের কাজকর্মগুলো সকালে শেষ হয়ে যাবে। আজ সকালে তিনি দীঘায় হাঁটতে বেরিয়েছিলেন, কলকাতায় থাকলে ইকো পার্কে হাঁটতে যান। এবার জায়গা বদলেছেন কিন্তু একটা জিনিস অপরিবর্তিত, তিনি সোজা সাপটা কথা বলেন, তাই বলেছেন। দেখুন, একটা জিনিস পরিষ্কার, দিলীপ ঘোষের দাবি তার সঙ্গে কর্মীরা আছেন। তার মানে তিনি কি বলতে চান কেন তাকে কর্মীদের কর্তা করা হবে না, অর্থাৎ সংগঠনের দায়িত্ব দেওয়া হবে না? দায়িত্ব চাই, আমাকে দিক, এটা না বলেও কি কথাটা বুঝিয়ে দিতে চাইছেন দিলীপ ঘোষ? এটা একটা খবর। আর একটা খবর কি, যেটা এখনো দিলীপ ঘোষের মুখ থেকে আপনাদের শোনায়নি, এবার শোনাবো। শুনলে বুঝবেন রাজনীতি কেন একটা সম্ভাবনার শিল্প, আর সেই শিল্পে দিলীপ ঘোষ কেন একজন শিল্পোদ্যোগী। দিলীপ ঘোষ নিঃসন্দেহে হিন্দু, বিজেপি হিন্দুত্বের পার্টি, বিজেপিতে আছে, কাল ছিল না পরশু থাকবে না, দিলীপ ঘোষ হিন্দু থাকবে। সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদে কাল যাবেন। তৃণমূলে যাওয়ার উনি চলে গেলে দলটা বাঁচবে। দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলা 26-এ সরকার আসতে কোনো বাধা থাকবে না। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। আমি শুভেন্দু অধিকারী এর কোনো মন্তব্য করি না, করব না। ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। তো দিলীপ ঘোষ পার্টি ছাড়ুন চাই না ছাড়ুন, তৃণমূল কর্মীরা কিন্তু তারা দিলীপ ঘোষকে ওয়েলকাম জানিয়ে স্লোগান দিয়ে ফেলেছেন। আর দেখলেন তো, যেখানে যত রকম আক্রমণ এখন দিলীপ ঘোষের দিকে ধেয়ে যাচ্ছে, সেটাকে কোথাও গিয়ে ডিফেন্ড করছেন কুণাল ঘোষের মতো নেতারা। ওই বলে না, এই গোটা বিষয়গুলো কখন যে কিভাবে বদলে যায়, সেটা কে যে কার কাছে কখন আপন হয়ে যায়, সেটা রাজনীতিতে কখনো কোনো কিছু ফিক্সড থাকে না। ঠিক যেরকম ফিক্স থাকে না কে কখন কি বলছেন। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম, 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 দিলীপ ঘোষ স্বাগতম, 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 দিলীপ ঘোষকে স্বাগতম। দীর্ঘদিন ধরে তিনি আরএসএস করেছেন, পুরনো দিনের নেতা বিজেপি, ফলে দিলীপ বাবু আজ এই দলে আসছেন, ওই দলে আসছেন, এই ধরনের কথাগুলো আসছে কেন? এবার বিজেপি যদি তাকে কাজ করার মতো পরিবেশ না দেয়, তখন তিনি কি করবেন তার ব্যাপার, কিন্তু তৃণমূলে আসা নিয়ে কোনো আলোচনা হয়। বললাম না, রাজনীতি সম্ভাবনার শিল্প। আর রাজনীতিতে সাধারণত যেদিকে স্রোত থাকে নেতারা সেদিকেই ভেসে যেতে অভ্যস্ত। দীঘা থেকে ফেরার পথে কোলাঘাটের বড়দাবার গ্রামে চা চক্রে যোগ দিতে যান দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি স্থানীয় নেতারা। গো ব্যাক স্লোগান ওঠে।
কিন্তু আপনি সেখানে গিয়ে পুজো দিলেন, তাহলে মন্দির হয়ে গেল। এই সৌজন্যটা না করলেই ভালো হতো। এবং দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগে পরিণত হয়েছে, সেটা আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পেলাম। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। ক্ষুব্ধ দিলীপ ঘোষ পরে যা বললেন, কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। কোলাঘাটে না হয় স্লোগানের ওপর দিয়ে গেছে, পশ্চিম মেদিনীপুরে কি হলো? বিজেপির জেলা দপ্তরে ঢুকতে গিয়ে তারা খেলেন জেলা সভাপতি স্বয়ং। তাঁর অপরাধ, তিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ। একা জেলা সভাপতি নন, জেলায় যারা দিলীপ অনুগামী বলে পরিচিত সেই সব বিজেপি কর্মীদের বেল্ট খুলে তাড়া করলেন বিজেপির অন্য কর্মীরা। রাজ্য সরকারের আবেদনে সাড়া, কয়েক মুহূর্তের জগন্নাথ দর্শন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। তাতেই বিজেপিতে কি শুম্ভ নিশুম্ভের যুদ্ধ লাগালেন দিলীপ ঘোষ। একটা উপাংতীয় লোককে, শুভেন্দু অধিকারীকে সবসময় দোষ দেবে, সুমিত্রাকে দোষ দেবে। আমার জেলাতে যদি ঢোকে, বাঁকুড়া জেলায় যদি ঢোকে, আমি তুমুল বিক্ষোভ দেখাবো। ও লোককে আমি ঢুকতে দেবো, কেউ ঢুকতে দেবে না। যতই লোকে নিন্দে করুক, যত দোষ দিলীপ ঘোষ বলুক, দিলীপ ঘোষ ইতিহাস স্মরণ করাচ্ছেন। সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল। অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। এবং দলের ভেতর চ্যালেঞ্জের মুখে পড়েও পাশে পাচ্ছেন কাউকে কাউকে। দিলীপ দা অত কাঁচা রাজনীতিবিদ না যে হয়তো বৌদি বলেছিলেন আমরা দীঘাতে এবার হানিমুনটা করি, উনি দেখলেন এক কাজে দুই কাজ হবে। এবার রাজ্য বিজেপির একটা বড় অংশ, যেখানে দিলীপ বিরোধী স্রোত বইছে, সেখানে অসীম সরকারের মতো কেউ কেউ আবার উল্টো দিকেও তারা গা ভাসাচ্ছেন। কিন্তু এটাই স্বাভাবিক, ব্যতিক্রমী ঘটনাই তো কোনো ঘটনাকে প্রমাণ করে। তো যাই হোক, ব্যতিক্রমী ব্যাপারটা, ভূমিকা নেতা নেত্রীরা কিন্তু মাঝে মধ্যে রাখেন এবং তারা একটা উদাহরণ সেট করে দিতে পারে। একটা উদাহরণ আপনাদের সামনে এখনই দিতে পারি। 2010 সালে স্টিফেন কোর্টে যখন আগুন লাগে, তখন রাজ্যে বামফ্রন্ট সরকার আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুন লাগার দিন ঘটনাস্থলে যেতে পারেননি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু ছুটে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে বড়বাজারের যে হোটেলে আগুন লাগে, যে ঘটনায় 15 জনের মৃত্যু হয়, সেখানে আজ গেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো তাকে ওইখানে অনেক কিছু সামলে তাকে আসতে হয়েছে, তাই জন্য আগের দিন আসতে পারেননি, আজকে গেলেন। কিন্তু একটা জিনিস তিনি করে দিলেন, বুঝিয়ে দিলেন গোটা বিষয়টায় তাকেই সব কিছু করতে হবে। সেই জন্যই কলকাতায় ফিরে কোনো রকম দেরি না করে বড়বাজারে গেছেন এবং বুঝিয়েছেন কিভাবে 15টা প্রাণ চলে গেল। फाइटिंग सिस्टम नहीं है, पाइप है, पानी नहीं है, मैंने वो भी दिखाया। और इसमें एक स्टीयर केस था, সিঁড়িতে কেউ নামতে পারেনি, দুজন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্র্যাপ হয়ে মারা গেছে। তাও তো আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় 90% के सेव করেছি লাইফ, 90 জনের। जब फायर ब्रिगेड कोशिश किया, होटल का रूम लॉक था, वो किसी में भी नहीं तोड़ा सकता। फायर में नहीं मौत हुआ, लेकिन मौत हुआ स्मोक से। যদি মুখ্যমন্ত্রী গিয়ে না পৌঁছতেন তাহলে আমরা কত কিছু জানতে পারতাম না। দেখুন, পরিষ্কার জানিয়ে দিলেন যে ওখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, জল ছিল না, দেখার দায়িত্ব কার? পরিষ্কার জানালেন ওখান দিয়ে বিকল্প সিঁড়ি ছিল না, দরজা বন্ধ ছিল, দেখার দায়িত্ব কার? আগুনে না, ধোঁয়ায় মৃত্যু হয়েছে। ধোঁয়াটা এলো থেকে? জল থেকে। আগুন না লাগলে ধোঁয়া হয় নাকি? 90 জনকে প্রাণে বাঁচানো গেছে, কৃতিত্ব। সবাইকেই তো বাঁচানোর কথা ছিল, 15 জন মারা গেল কেন? এই প্রশ্নগুলো অকারণে ভেবে খুব লাভ নেই, তার কারণ এগুলো রাজনীতির লোকেরা করবেন, তারা এই সমস্ত নিয়ে
নাড়াঘাটা করেন। আমরা শুধু কি পেলাম সেটা ভাবছিলাম আর কি। এক, যেটা পরিষ্কার বুঝলাম যে এই ধরনের ঘটনাগুলোর জন্য প্রস্তুত থাকার দায়িত্ব সব পুলিশের। নজরদারি এই মুহূর্তে যা স্ট্রেংথ আছে তাতে হয়তো রাজ্য প্রশাসনের পক্ষে করা সম্ভব নয়। সুতরাং যারা হোটেল করছেন তারা একটুখানি নিজেরা একটু দেখে ঠুকে নেবেন আর কি, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। আর দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী ওখান থেকে স্ট্রেট পার্ক স্ট্রিটে চলে গেছেন, নিজে পর্যবেক্ষণ করে জানিয়েছেন, দেখিয়েছেন কিভাবে দমকল খবর পায় না, পুরসভা খবর পায় না, পুলিশ খবর পায় না, কিন্তু তিনি খবর পান। তার এই আচমকা হানা, যেটা পুরসভার বা কোথাও দমকলের দেওয়ার কথা, ইন্সপেকশনে যাওয়ার কথা, সেইগুলো তিনি করে বুঝিয়ে দিয়েছেন। ভাবনার কিচ্ছু নেই, যতক্ষণ তিনি আছেন তিনি একাই সব কিছু সামলে দেবেন, তার উপর ভরসা রাখলেই হবে। ওই দমকল, পুরসভা, পুলিশ, তিনি আছেন, তিনি সব সময় সচেষ্ট। তারা খবর না পেলেও তিনি খবর পান। শুধু ব্যবসা আর টাকা, মানুষের একটা মানুষের জীবন গেলে আমি ছাড়বো না। 24 পার্ক স্ট্রিট, ম্যাগমা হাউস, ভিতরে একাধিক রেস্তোরাঁ, ছাদে 24টা গ্যাস সিলিন্ডার দেখে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। কেন আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর? কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসেছিল, এসে আমার বলেছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 হাজার লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না, একটা ছোট্ট স্টেয়ার আচ্ছা মতো করে দিচ্ছে। আর কলকাতা কর্পোরেশন পুলিশ, ফায়ার ব্রিগেড এফআইআর করলে নোটিশ দিলেও ব্যবস্থা হচ্ছে না। আমরা তো চাই না যে সবাই অ্যারেস্ট হোক, আমরা চাই অল্টারনেটিভ অ্যাকশন করুক, প্ল্যানটা তৈরি করুক মানুষের জীবন বাঁচানোর। শুধু ব্যবসা আর টাকা, মানুষের একটা মানুষের জীবন গেলে আমি ছাড়বো না। কেন বলতে হলো ছাদ আটকে রেস্তোরাঁ করা যাবে না? এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। ওই রেস্টুরেন্টটা ছাদ বন্ধ করা হবে না, আর এখানে এসব হবে না। লোকের বিপদে পড়লে ছাদে ওঠার জায়গা নেই। তাছাড়াও যেগুলো এই টাইপের রেস্তোরাঁ বা হচ্ছে, তাদের তো উচিত একটা অল্টারনেটিভ জায়গা রাখাও। সেদিনকে ফায়ার ব্রিগেড চেষ্টা করেও রুম খুলতে পারেনি। মুখ্যমন্ত্রী জরুরি বৈঠকে বসে সমস্যা সমাধানের নির্দেশ দেন। কড়া বার্তা পেয়ে তড়িঘড়ি রেস্তোরাঁগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা, দমকল মন্ত্রী সুজিত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, সেই অনুযায়ী আমরা মিটিং করেছি এবং উনি যেভাবে বলে গেছেন সেইভাবে আমরা সব নোটিশগুলো সার্ভ করে দিই। দমকল বলে কিছু ব্যাপার নেই, সবাই ডিপার্টমেন্ট দেখছি, আমরা দেখে যাই। প্রত্যেকটি বিল্ডিংয়ের রেস্টুরেন্ট, ফায়ার সেফটি মেজার্স, এন্ট্রি এক্সিট সবটা ইনশিওর করার জন্য দেখতে বলেছেন মিটিং। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা পেয়েই দ্রুত অ্যাকশন কলকাতা পুলিশের। বাজেয়াপ্ত করা হয় মজুদ সিলিন্ডারগুলো, বন্ধ করে দেওয়া হয় বিল্ডিংয়ের 6টা রেস্তোরাঁ। সব জায়গায় নিয়ম এটাই আছে যে গ্যাস ব্যাংক ইট শুড নট বি ইন দ্য প্রেমাইসেস। কেন রেস্টুরেন্টের ভিতরে সব সময় 100-150 লোক থাকে, যদি ভিতরে ইনসিডেন্ট হয়ে যায় তাহলে দ্যাটস টু বি ইভ্যাকুয়েটেড। এটা 50 বছর পুরনো বিল্ডিং, যেখানে জায়গা পাবে সেখানেই করা যাবে। and we have all the licenses, we have all the plans which have been submitted out there where the license is there and it is all approved. So now if they want to change it, it's within their right. দিকে দিকে অনিয়ম, বারবার প্রশ্নের নজরদারি। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী না হলে কি পুলিশ বা দমকল বিভাগের টনক নড়ে না? উঠছে প্রশ্ন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।